সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। 15 দিনের নামে আছি তোমাদের সাথে আজ মিজন স্যার। আজকে আমি তোমাদের শেখাবো, গতদিন ক্লাস শিখেছিলাম যে 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলন 11.1 আমরা সর্বশেষ শিখছিলাম প্রপার্টিজ অফ রেশিও অ্যান্ড প্রপোর্শন। দেখো, আমরা রেশিও এন্ড প্রপোর্শনের সর্বশেষ যে ক্লাসটা শিখছিলাম সেখানে প্রপার্টিজ অফ রেশিও এন্ড প্রপোর্শন শিখছিলাম। তার কয়েকটি ধর্ম বাকি ছিল, তো তার প্রধান দুটি ধর্মটা যদি এখন আরেকটা ধর্ম আমরা আজকে শিখব। যদি a is to b equal c is to b হয় তবে a plus b ভাগ b সমান c plus d by d। দেখি আমরা কিভাবে হয় এটাকে ব্যাখ্যা। দেখো, a is to b equal c is to d, তাহলে আমরা অনুপাত মানে কি জানি? ভাগ জানি। তাহলে দিলাম ভাগ। আমি উভয় পক্ষে 1 যোগ করলাম, তাহলে c by d প্লাস 1। তাহলে দেখো এটাকে লসাগু আসছে, এটা লসাগু কি আছে? b আছে a প্লাস b, এখানে লসাগু আছে c, তাহলে c প্লাস d। অতএব আমাদের কিন্তু এটা প্রুফ হয়ে গেল। তাহলে যদি একই নিয়মে আমাকে কি বলছে, যদি এটাকে আমরা সাধারণত উভয় পক্ষে 1 যোগ করলাম, কিন্তু একই নিয়মে আমরা একটা বিয়োগ দিয়ে করতে পারি। যদি a is to b equals c is to d হয়, তাহলে এখানে আমরা প্রমাণ করতে পারি a by b is to a বিয়োগ b is to b সমান c বিয়োগ b is to d বা ভাগ। তাহলে এখানে এটা ব্যাখ্যাতে এরকম একইভাবে, তখন এখানে আমাদেরকে কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে। 1 বিয়োগ করলেই আমার কিন্তু এটা পুরো হয়ে যাচ্ছে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা রেশিও এবং প্রপোর্শনের এই দুটো ধর্ম বুঝতে পেরেছো। এর পরবর্তী ধর্ম আমরা এই দুটো ধর্ম সমন্বয় করে পরবর্তীতে আরেকটি ধর্ম আছে, যেটাকে আমরা সাধারণত যোজন এবং বিয়োজন বলে থাকি। ইংলিশ থেকে যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কম্পাউন্ড এন্ড ডিভাইডেন্ড। দেখো, কম্পাউন্ড এন্ড ডিভাইডেন্ডের একটা সূত্র ধর্ম আছে। যদি a is to b equal b is to c is to d হয় তবে a plus b divided a minus b equal c plus d divided c minus d। তাহলে দেখি আমরা ব্যাখ্যাটা কেমন আসতে পারি। আমরা এর আগের যে দুটো ধর্ম শিখলাম সেখানে দেখেছিলাম যে এই দুটো থেকে আমরা কি পেয়েছিলাম? a প্লাস, যদি ওটা হয় তাহলে আমরা লিখতে পারি a প্লাস d by b equal c প্লাস d by d। এই একটা ধর্ম শিখলাম। আর একটা ধর্ম শিখেছিলাম a ডিভাইডেড a বিয়োগ b ডিভাইডেড b equal c বিয়োগ d ডিভাইডেড d। এখন এই যে দুটো আমরা ইকুয়েশন পেয়েছিলাম বা ধর্ম পেয়েছিলাম, এই দুটো ধর্মকে যদি আমরা একটিকে অপরটি দ্বারা ভাগ করি, দেখো a প্লাস b ডিভাইডেড a মাইনাস b আছে, এখানে কি আছে? ভাগ আছে। এটাকে আমরা ওইভাবে ভাগ করার চেষ্টা করে দেখি কি হয়। তো আমরা যে দুটো ধর্ম পেয়েছিলাম, কি পেয়েছিলাম? a প্লাস b। আগের দুটো ধর্ম আমি প্রমাণ তো করেছি, এইজন্য এখান থেকে আমি আবার একবার লিখে দিচ্ছি। একটা পেয়েছিলাম এটা 1 নম্বর ইকুয়েশনে, আর একটা পেলাম কি
ডিভাইডেডতে পেয়েছিলাম এটা, এটা কম্পারেটরটা পেয়েছিলাম এটা, আর ডিভাইডেডতে পেয়েছিলাম এটা। এই 1 আর 2 আমি এখন কি করব, ভাগ করি। 1 নম্বর ভাগ, দেখো 2 নম্বর, তাহলে a প্লাস b ডিভাইডেড b ডিভাইডেড a মাইনাস b ডিভাইডেড b ইকুয়াল c প্লাস d ডিভাইডেড d ডিভাইডেড c মাইনাস d ডিভাইডেড d। তাহলে a প্লাস b ডিভাইডেড b, এটাকে যদি আমি এই ভাগটাকে গুণ দিয়ে দিলাম, তাহলে b ডিভাইডেড a মাইনাস b ইকুয়াল এর পাশে কি লেখা যেতে পারে c প্লাস d ডিভাইডেড d গুণ d ডিভাইডেড c মাইনাস d। তাহলে দেখো b আর b কি হয়ে গেল, বর্জন করতে পারি। তাহলে অতএব a প্লাস b ডিভাইডেড a মাইনাস b ইকুয়াল c প্লাস d ডিভাইডেড c মাইনাস d। এটাকে বলা আছে x, এটাকে বলা হয় কম্পারেটর এন্ড ডিভাইডেডের ধর্ম, অর্থাৎ যোজন এবং বিয়োজনের ধর্ম। দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে জিনিসটা আমি পেলাম, দেখো আমি যদি প্রথম এই ভগ্নাংশ দিকে, এই অনুপাতটার দিকে খেয়াল করি, তাহলে a ডিভাইডেড b ইকুয়াল c ডিভাইডেড b, অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, আমরা ওটাকে আমরা লিখতে পারতাম a বাই b ইকুয়াল c বাই d। এখন দেখো c বাই d, এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো জিনিস যদি একটু খেয়াল করো, এখানে লব ছিল a, হর ছিল b, এখানে লব ছিল c, এখানে হর ছিল d। দেখো এই যে নতুন যে রূপান্তরিত যে আমি ধর্মটা পেলাম, এখানে লেখা আছে দেখো a এর সাথে b এর একবার যোগ, এর সাথে b, অর্থাৎ লবের সাথে হরের একবার যোগ, লবের সাথে হরের একবার বিয়োগ। ঠিক ডান সাইডে কিন্তু একই রকম। তাহলে এটাকে আমরা বলতে পারি এরকম ভাবে যে লব বিয়োগ হর, সরি লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর, এটাকে বলা হয় যোজন এবং বিয়োজনের সূত্র। এটাকে বলা হবে যোজন আর বিয়োজন। তাহলে আমরা এই ধর্মটা শিখলাম, এই ধর্মটার নাম কি, রেশিও এন্ড প্রপোর্শনের যোজন এবং বিয়োজনের ধর্ম। এই সূত্র প্রয়োগ করে আমরা এখন 11.1 অনুশীলনের অঙ্কগুলো করব। শিক্ষার্থী, এখন আমরা বেসিক্যালি জিনিস শেখা শেষ। এবার আমরা একাদশ অধ্যায়ের 11.1 অনুশীলনীতে যাব। সেখানে তোকে এক দাগে আছে যে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার এবং b মিটার হলে এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। আমি এগুলোকে তোমাদেরকে আর বর্ণনাভাবে করব না, জাস্ট অবজেক্টিভ জন্য তোমাকে দেখাচ্ছি, কারণ এগুলো বর্ণনামূলক আসে না। দুটো বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, মনে করে একটা বর্গক্ষেত্র আছে a, এর বাহুর দৈর্ঘ্য মনে করে a আছে। আরেকটি বর্গক্ষেত্র বলেছে যেটা মনে করে এটা বাহুর দৈর্ঘ্য আছে b। তাহলে বলো তো দেখি আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? এটা যদিও আমার হাতের অনুপাতে বর্গক্ষেত্র হয়নি, কিন্তু আমাদেরকে বর্গক্ষেত্র বিবেচনা করে যদি বলি এটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a আর এইটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি লিখতে পারি? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু লেখা যেতে পারে a স্কয়ার, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লেখা যেতে পারে কত? b স্কয়ার। তাহলে তাদের অনুপাত কত? a স্কয়ার = b স্কয়ার। আমাদের কিন্তু এটা শেষ। আমি দুই জায়গায় যাব। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। কি বলেছে একটু ভালো করে খেয়াল করি, যে আমার একটি মনে করে একটি বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য আমি a লিখেছি, আর একটি বৃত্তক্ষেত্র আছে এই যে বৃত্তক্ষেত্রটা আছে, মনে করো এই বৃত্তক্ষেত্রের ব্যাসার্ধ আমি জানি না, এই বৃত্তক্ষেত্রে আমি ব্যাসার্ধ দেব আমার। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বলেছে
এদের পরিসীমা আমাদেরকে বের করতে হবে। এর পরিসীমা কত? এর পরিসীমা কত লেখা যেতে পারে? বর্গের পরিসীমা সূত্র কি সুপ্রিয় শিক্ষার্থী? বর্গের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণে, অর্থাৎ 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আর এর পরিসীমা সূত্র কি সুপ্রিয় শিক্ষার্থী? এর পরিসীমা সূত্র জানি আমরা 2 পাই r। এদের অনুপাত আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখন? ধরি বৃত্তের ব্যাসার্ধ আর একক। আমরা এখানে কেন একক লিখবো? যেখানে কোনো পরিমাপ দেওয়া নেই, মিটার হবে কি সেন্টিমিটার হবে, কিন্তু যেহেতু ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য পরিমাপ, সুতরাং এর অবশ্যই একটা একক থাকবে, কিন্তু সেই একক জানার কারণে আমি এখানে একক লিখলাম। বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য একক। তাহলে বলো সুপ্রিয় শিক্ষার্থী, বৃত্তের ব্যাস ক্ষেত্রফল বের করবো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার, বৃত্তের পরিসীমা 2 পাই আর এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার ও আর বর্গক্ষেত্রের পরিসীমা দেখো প্রশ্ন মধ্যে কি লিখতে পারি আমরা? যে তোমাকে বলেছি যে বৃত্তের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাহলে আমি লিখতে পারি এখানে যে a স্কয়ার সমান পাই আর স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখান থেকে এর মানটা বের করি, তাহলে a ইকুয়াল লিখতে পারি আমরা পাই রুট ওভার আর স্কয়ার। অতএব a ইকুয়াল কত পেলাম? রুট ওভার পাই ইনটু r। এবার তাদের পরিসীমার অনুপাত, তাদের বর্গক্ষেত্র আর বৃত্তক্ষেত্রের পরিসীমা বলছে আমরা। এদের তাহলে আগে আছে বৃত্তক্ষেত্রে, অর্থাৎ পরিসীমার অনুপাত তাহলে আমার আগে বৃত্তের পরিসীমা কত পেয়েছিলাম? বৃত্তের পরিসীমা পেয়েছি 2 পাই আর বর্গ পরিসীমা 4। সুপ্রিয় শিক্ষার্থী দেখো 2 পাই আর লিখলাম, 4 আর এর মান কত পেয়েছিলাম? রুট পাই ইনটু আর। এটা আমি 1 নম্বর সূত্র দিলাম, আমি এখানে হ্যান্ড নোট লিখবো 1 নম্বর হতে পাই। তাহলে দেখো আমি যদি এখানে ভাগ করি 2 2 চলে গেল, এখান থেকে 2 বর্জন করব, 8 2 আর 4 থেকে 2 বর্জন করব আর আর বর্জন করব। তাহলে এখান থেকে পাই থাকলো ইস 2, এখান থেকে 2 দিয়ে 4 ভাগ করলে হয় 2 আর 8 চলে গেল রুট 5। তাহলে আমরা পরিসীমা রাখো আমরা কি পেলাম? কত পেলাম? পাই ইস টু 2 পাই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা দুই বুঝতে পেরেছো। এটা শুধু 2 দাগ ছিল সুপ্রিয় শিক্ষার্থী। এরপরে আমরা 3 দাগে যাব। তিন দাগে কি বলছে একটু খেয়াল করি, যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাতের কথা বলা হয়েছে, তাই আমরা লিখতে পারি দুটি সংখ্যার অনুপাত
লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত আছে 180। তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, অর্থাৎ এখানে নিশ্চয় কোনো একটি তাদের সাধারণ উৎপাদক অর্জন করা হয়েছিল। তো আমরা লিখি ধরি প্রথম সংখ্যাটি সংখ্যা দেয় যথাক্রমে, তাহলে কোন একটি সাধারণ উৎপাদক ওদের সাথে গুণ করি, যদি সংখ্যা দেয় যথাক্রমে 3x এবং 4x, কারণ আমি x সামান্তরিক রাশি ধরে নিয়ে এদেরকে গুণ করলাম, তাহলে 3x এবং 4x। তাহলে দেখো 3x এবং 4x এর লসাগু কত দাঁড়াবে, তো সংখ্যা দেয় লসাগু কত দাঁড়াবে 12x স্কয়ার। কি করে দাঁড়ায় সুবিশেষে আমরা একটু করি 3x আর 4x এদের ভিতরে 12x আসবে। আমি যদি x কমন নিই তাহলে থাকে 3 এবং 4, তাহলে 3 থেকে 12, 3 গুণ 4 গুণ, তাহলে কত হলো 12x। তাহলে এটা তো লসাগু, কিন্তু ওটাতে লসাগু দেওয়া আছে কত 180। তাহলে আমরা এখন বলতে পারি এই 12x সমান কত এই 180। তাহলে শর্ত অনুসারে x সমান 180, তাহলে x ইকুয়াল কত হবে 180 ডিভাইডেড 12, অর্থাৎ x ইকুয়াল 15। তাহলে এখন এই সংখ্যাটির মান এখানে বসে দিলেই সুপ্রসিদ্ধ আমরা সংখ্যাটি পেয়ে যাব। অতএব সংখ্যা দ্বয় যথাক্রমে 3 গুণ 15 বা 45 এবং 4 গুণ 15 বা 60। তার 3 গুণ 15 45 হলো, আর 4 গুণ 55 60। এই সংখ্যা দেয় কত 45 এবং 60। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা 4 করবে 5 করবে সহজ আছে, আমি 6 11টা করি। সুপ্রশিক্ষার্থী দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2:5, বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। আমরা এখানে দুইটা চলক দিয়ে করতে পারি বা একটি চলক দিয়েও করতে পারি। তো আমরা এখানে দুই চলক দিয়ে করি। মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। 7 বছর পূর্বে পিতার বয়স ছিল কত থাকতে পারে, তাহলে বর্তমান হচ্ছে x, 7 বছর মানে আরো আগে 7, তাহলে x বিয়োগ 7 বছর এবং পুত্রের বয়স ছিল কত, তাহলে y বিয়োগ 7 বছর। এখন দেখি খেয়াল করি, বলছে যে তাদের বর্তমান বয়সের অনুপাত 70 বছর, তাহলে বর্তমান বয়স কত ছিল x এবং y, তাহলে এই দুটো কি করব এখন যোগ করব। তাহলে প্রথম শর্ত অনুসারে x প্লাস y ইকুয়াল 70। সুপ্রশিক্ষার্থী এটা আমরা এভাবে রেখে দিতে পারি, বা এখান থেকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি অনুসারে x এর মান বা y এর মান
অন্য চলকের মাধ্যমে বের করতে আমরা পারি। আমরা সেটা বের করে দিই, তাহলে সবথেকে সুবিধা হবে। তাহলে আমি যদি এখানে x এর হিসেব লিখি, তাহলে 70 বিয়োগ y, এটাকে আমি 1 নম্বর সমীকরণ ডিভিশন আনতে পারব। দ্বিতীয় শর্ত অনুসারে সেক্ষেত্রে আমরা একটু উপরে লিখি, এটা কি লাগবে? দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে, 7 বছর পূর্বে তাদের বয়স হতো 5:2, তাহলে x বিয়োগ 7 ডিভাইডেড y বিয়োগ 7 ইকুয়াল 5:5 ভাগ 2। তাহলে আমরা এখন যদি আলোচনা করি, তাহলে লিখতে পারি 2x minus 14 ইকুয়াল 5y minus 35। তাহলে 2x minus 5y equal minus 35 minus 14 এর সাথে প্লাস 14। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমি x এর মান এখানে পেয়েছিলাম 7 minus 70 minus y, আমি লিখতে পারি 70 minus minus ক্যালকুলেশন করলে হয় 21। একটু নোট করে রাখি, x equal 70 বিয়োগ 4। তাহলে যদি এখন গুণ করে 140 বিয়োগ 2y minus 5y minus 21, minus 7y equal minus 21 plus 140 equal minus 140, minus 7y equal minus 161। যদি আমরা y equal কি লিখতে পারি, minus 161 divided minus 7, অর্থাৎ y equal কত পেলাম 23। ওর মধ্যে যদি আমরা 1 নম্বর সমীকরণ বসাই দিই, তাহলে কি কি পেতে পারি? 1 নম্বর সমীকরণে তাহলে x equal 70 বিয়োগ y মান পেয়েছি 23, অর্থাৎ x equal 47। এটা ছিল পিতার বয়স, আর এটা ছিল পুত্রের বয়স, অর্থাৎ পিতার বয়স 47 বছর এবং পুত্রের বয়স 23 বছর। এখন আমার কি বলেছে, 5 বছর পরে তাদের বয়স কত হবে? 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। নাস্তা যদি করবেন তা টাকা নিয়ে করবেন, এবং বাসায় যাবেন আবার বাসায় যাবেন টাকা নিয়ে করবেন না। নাস্তা যদি করেন তাহলে বাসায় বসে খাবেন, টাকা নিয়ে বাসায় যেটা নাস্তা করতে হবে। তাহলে 47 যোগ 5 is to 23 যোগ 5, কোন 5 বছর পরে বলছে, 52 is to 28। দেখো 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে তার অনুপাত দেখো কত দ্বারা ভাগ করলাম, 4 দ্বারা। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমাদের এখানে ক্লাস শেষ হলো। আগামী সপ্তাহে আবার দেখা হবে। আশা করি তোমরা অঙ্ক বুঝছো, বাকিগুলো তোমরা করার চেষ্টা করবে। পরবর্তীতে আবার দেখা হবে।